আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে, সঙ্গে আছে বিপাশা মজুমদার। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। সহিংসতা উত্তাপে ভোট হলো 60 পৌরসভায়, বেশিরভাগই জয়ী আওয়ামী লীগের প্রার্থীরা। সুষ্ঠু হয়েছে নির্বাচন, দাবি ইসি সচিবের, দ্বিমত মাহবুব তালুকদারের। বিএনপির মিথ্যাচারে জবাব দিয়েছে বসুরহাটের জনগণ, বলেছেন ওবায়দুল কাদের। পৌর নির্বাচনেও কারচুপির অভিযোগ খন্দকার মোশাররফের। ভারত, সিঙ্গাপুর ও কানাডায় অর্থ পাচার করেছেন পিকে হালদার। জড়িত 83 জনের পরিচয় মিলেছে হাইকোর্টে বিএফআইইউ এর প্রতিবেদন। ফেব্রুয়ারি প্রথম সপ্তাহে বিনামূল্যে টিকা দিতে চায় সরকার, বলেছেন স্বাস্থ্য সচিব। শিগগিরই আসছে টিকা, জানালেন ভারতের হাই কমিশনার। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে 18 সদস্যের দল ঘোষণা, ফিরেছেন সাকিব। নতুন মুখ 3 জন। 20 জানুয়ারি শুরু সিরিজ। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত সংবাদ। দেশের 60টি পৌরসভায় ভোট গ্রহণ শেষে চলছে গণনা। এ পর্যন্ত পাওয়া ফলাফলে বিভিন্ন পৌরসভায় জয় পেয়েছেন আওয়ামী লীগের প্রার্থীরা। বেসরকারিভাবে নির্বাচিত আওয়ামী লীগের প্রার্থীদের মধ্যে রয়েছেন নোয়াখালীর বসুরহাটে আব্দুল কাদের মির্জা, বগুড়ার সারিয়াকান্দিতে মতিউর রহমান মতি, ফেনীর দাগনভূঞা ওমর ফারুক খান, কুমিল্লার চান্দিনায় শওকত হোসেন ভূঁইয়া, ঝিনাইদহের শৈলকুপায় কাজী আশরাফুল আজম, বাগেরহাটের মংলায় শেখ আব্দুর রহমান, মেহেরপুরের গাংনীতে আহমেদ আলী, ভবানীগঞ্জে আব্দুল মালিক মণ্ডল, কাকুনহাটে আতাউর রহমান খান এবং নরসিংদীর মনোহরদীতে আমিনুর রশিদ সুজন। বগুড়ার সান্তাহারে জয়ী হয়েছেন বিএনপি প্রার্থী তোফাজ্জল হোসেন ভুক্ত। স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন মুক্তার আলী রাজশাহীর আড়ানি থেকে। বিক্ষিপ্ত সংঘর্ষ, হামলা ও বর্জনের মধ্য দিয়ে ভোট নেওয়া হয়েছে দেশের 60টি পৌরসভায়। ঝিনাইদহের শৈলকুপা, ফেনীর দাগনভূঞা এবং গাইবান্ধার সংঘর্ষে পুলিশ সহ আহত হয়েছেন কয়েকজন। অনিয়মের অভিযোগে ভোট বর্জন করেছেন রাজশাহীর ভবানীগঞ্জ, পাবনার ঈশ্বরদী, কিশোরগঞ্জের কুড়িয়ারচর এবং বাগেরহাটের মোংলা সহ বিভিন্ন পৌরসভায় বিএনপি প্রার্থীরা। ঝিনাইদহের শৈলকুপা পৌরসভা নির্বাচনে 2 মেয়র প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। পৌরসভার খুলনাবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের বাইরে এ ঘটনা ঘটে। এদিকে ঝাউদিয়া ভোট কেন্দ্র এলাকায় স্বতন্ত্র প্রার্থীর গাড়ি ভাঙচুর করে দুর্বৃত্তরা। আমাদেরকে বলিং এজেন্টে বাই করে দিয়ে তারা ওই টিপটা নিয়ে নিচ্ছে। ওই যে ভোট দিতে যাচ্ছে তার ওই কি বোঝাম যেন ওইটা দিয়ে তারা টিপ দিয়ে নিচ্ছে। এই হচ্ছে অবস্থা। ভোট গ্রহণের শুরুতে সংঘর্ষ হয় ফেনীতে। দাগনভূঞা পৌরসভা নির্বাচনে হাসান গনিপুর কেন্দ্রের বাইরে ককটেল বিস্ফোরণ করে দুর্বৃত্তরা। এতে আহত হন 2 পুলিশ সহ অন্তত 10 জন। যারা পৌরসভার ভোটার না, ওরকম হাজার হাজার লোক পাড়ায় মহল্লায় বাড়ির দরজায় বিভিন্ন দোকানের সামনে ওরা ভোটারদেরকে ভয়ভীতি দেখাচ্ছে যাতে ভোটাররা কেন্দ্রে না আসতে পারে। ভোটারদের কেন্দ্রে আসার দরকার নাই, যদি আসে তাদের হাত পা ভেঙে ফেলবে, এই ধরনের হুমকি ধুমকি দিচ্ছে। পাবনার ঈশ্বরদী পৌরসভার ইসলামিয়া আলিম মাদ্রাসা ভোট কেন্দ্রে বিএনপির মেয়র প্রার্থী রফিকুল ইসলাম নয়নকে মারধর করে নৌকার সমর্থকরা। পরে পুলিশের সামনেই তাকে কেন্দ্র থেকে বের করে দেওয়া হয় বলে অভিযোগ করেন বিএনপির প্রার্থী। আমি সকালে আমার মহিলা এজেন্টের নিয়ে আমি কেন্দ্রে যাওয়ার পরে সাথে সাথে আওয়ামী লীগের সন্ত্রাসীরা এবং ঈশ্বরদী থানার ওসি নিজে উপস্থিত থেকে আমাকে মেরে ট্রেনে হেঁচড়ে দেখেন, আমার এখানে রক্তাক্ত করে আমাকে ফেলে দিয়ে, আমার মাকে ধাক্কা মেরে ফেলে দিয়ে সমস্ত মহিলাদেরকে মারছে। গাইবান্ধা পৌর নির্বাচনে সরকারি টেক্সটাইল কেন্দ্রে 2 মেয়র প্রার্থীর সমর্থকদের ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এ সময় ব্যালট ছিনতাইয়ের অভিযোগ করেন বিএনপির প্রার্থী। এ ঘটনায় বেশ কিছুক্ষণ ভোট বন্ধ থাকে। রাজশাহীর আড়ানি, ভবানীগঞ্জ ও কাকনহাট পৌরসভায় ভোট নেওয়া হয়। ভবানীগঞ্জ শহীদ সেকেন্দার উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে গিয়ে লাঞ্ছিত হন বিএনপির মেয়র প্রার্থী আব্দুর রাজ্জাক। পরে ভোট বর্জন করেন তিনি। কিশোরগঞ্জের কুলিয়ারচর পৌরসভা নির্বাচনে কেন্দ্র থেকে এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ করেন বিএনপির প্রার্থী নুরুল মিল্লাত। হামলা ও অনিয়মের অভিযোগে তিনিও ভোট বর্জন করেন। প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে আপনার পুলিশের হুমকি, বাড়ি ছাড়তে হবে, 20 তারিখের পর আসতে হবে। এই অবস্থা থাকলে ইলেকশন দেওয়ার কোনো মানে হয় না। একবার ডিক্লেয়ার দিয়ে দিলে হয় যে আমরা অন্য কোনো দল যাবে না, আমরা ওই প্রার্থী ছিলাম, আমরা নাম আমি পাশ করে দিলাম।
কেন্দ্র দখল সহ নানা অনিয়মের অভিযোগে ভোট শুরুর 2 ঘন্টা পর মোংলা পৌর নির্বাচনে বিএনপির মেয়র ও কাউন্সিলর সহ মোট 15 প্রার্থী ভোট বর্জন করেন। হয়তো আধা ঘন্টা ভোট ঠিক মতো ছিল, যখনই প্রশাসনের গাড়িগুলো এসে সেখান থেকে কিছু লোক নামার সাথে সাথে বহিরাগত এবং নিজেদের ভিতর থেকে কিছু নেমেই শুরু করে দিল যে ধর এরা কোথায়, এরা কিভাবে এজেন্ট এখানে বসে রয়েছে, এরা কি চায় এখানে। সুষ্ঠু পরিবেশ না থাকার অভিযোগে মেহেরপুরের গাংনী পৌরসভা নির্বাচনে বিএনপি প্রার্থী আসাদুজ্জামান বাবলু ও স্বতন্ত্র প্রার্থী বর্তমান মেয়র আশরাফুল ইসলাম ভোট বর্জন করেন। বগুড়ার সারিয়াকান্দি পৌর নির্বাচনে ভোট কেন্দ্রে বিধি লঙ্ঘনের দায়ে এক যুবলীগ নেতাকে 6 মাসের এবং শেরপুর পৌর নির্বাচনে এক ব্যক্তিকে 7 দিনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। খাগড়াছড়িতে আওয়ামী লীগ ও দলের বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা দেওয়া হয়, পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। এছাড়া বিচ্ছিন্ন কিছু ঘটনার মধ্য দিয়ে ভোট নেওয়া হয় অন্যান্য পৌরসভাগুলোতে। বাংলাভিশন নিউজ ডেস্ক। নির্বাচন কমিশনের সিনিয়র সচিব মোহাম্মদ আলমগীর দাবি করেছেন, ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে 7টি পৌরসভায় সুষ্ঠু ভোট সম্পন্ন হয়েছে। 2-1টি কেন্দ্রে দুষ্কৃতিকারীদের সহিংসতাকে নগণ্য বিষয় বলে মন্তব্য করেন তিনি। তবে নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার জানিয়েছেন, সাভারের অনেক কেন্দ্রে বিরোধী দলীয় প্রার্থীর পোস্টার এবং এজেন্ট ছিল না, তাই এই নির্বাচনকে কোনোভাবেই অংশগ্রহণমূলক বলা যায় না। 3টি বুথে আমি 3 জন বিরোধী দলীয় প্রার্থীর পোলিং এজেন্ট দেখতে পাই, কিন্তু অন্য কোথাও এজেন্ট ছিলেন না। এছাড়া সাভার পৌর এলাকায় আমি বিরোধী দলীয় প্রার্থীর কোনো পোস্টার দেখতে পাইনি। এমত অবস্থায় এই নির্বাচনকে অংশগ্রহণমূলক বলা যায় না। যে কোনো নির্বাচন অংশগ্রহণমূলক না হলে তা সিদ্ধ হয় না। একতরফা নির্বাচন কখনো কাম্য নয়। নিরপেক্ষভাবে নির্বাচন করার দায়িত্ব হলো নির্বাচন কমিশনের, রাষ্ট্রযন্ত্রের। তারা সেই আয়োজন করেছেন। এখন যদি কেউ নির্বাচনে তার প্রতিনিধি না দেন, নির্বাচনকে বা অংশগ্রহণ না করেন, সেই জন্য ওনারা এটা বলতেই পারেন। কিন্তু ওনারা যদি না আসেন নির্বাচনে, সেক্ষেত্রে তো কিছু করেন না। হয়তো হতে পারে যে ওই রাজনৈতিক দলের এটা একটা নির্বাচনী কৌশল। নোয়াখালীর বসুরহাটের পৌরসভা নির্বাচনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের আলোচিত প্রার্থী আব্দুল কাদের মির্জা। জয়ী হয়ে দুর্নীতি দুঃশাসনের বিরুদ্ধে অবস্থান অব্যাহত রাখার কথা জানান সদ্য নির্বাচিত এই মেয়র। 66.26% ভোট পড়েছে এই পৌরসভা নির্বাচনে। নোয়াখালী প্রতিনিধি নুরুল আমিনকে সাথে নিয়ে সিকান্দার রেমানের রিপোর্ট, ছবি তুলেছেন এম সেলিম। সকাল 8টা থেকে ভোট গ্রহণ শুরু, কিন্তু এর অনেক আগ থেকেই লাইনে দাঁড়িয়ে ভোটাররা। প্রার্থীরা বলছেন, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ তৈরি হলেই ভোট কেন্দ্রে বাড়ে ভোটারের উপস্থিতি, যাতে সমুন্নত হয়, মজবুত হয় দেশের গণতন্ত্রের ভিত্তি। বহুল আলোচিত নোয়াখালীর বসুরহাট পৌরসভার নির্বাচনে মেয়র পদে নৌকা ও ধানের শীষের প্রার্থী ছাড়াও প্রতিদ্বন্দ্বিতায় মোবাইল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী। বসুরহাট পৌরসভার 9টি ওয়ার্ডের কাউন্সিলর পদে 25 জন এবং সংরক্ষিত ওয়ার্ডে লড়েছেন 7 জন। ভোট দিতে পেরে উচ্ছ্বাস দেখায় সাধারণ মানুষ। সকাল 8টা বাজে আসি, এখন দাঁড়ায় রয়েছি, সুস্থভাবে ভোট দিয়ে কোনো ভেজাল নাই। এভাবে সুস্থ ভোট এটাই আমরা কামনা করি। ফেয়ার ইলেকশন এরকম অনেক দিন মনে হচ্ছে না, যাতে আসলে দেখে নাই, এখন মনে হচ্ছে আসলেই ভোট হচ্ছে। কোনো অসুবিধা তো দেখতেছি না, আইন শৃঙ্খলা বাহিনী খুবই সুন্দর পরিবেশ করে দিচ্ছে। ঠিক সকাল 8টায় ভোট দিয়ে নির্বাচনের পরিবেশ নিয়ে সন্তুষ্টি জানান নৌকার প্রার্থী আব্দুল কাদের মির্জা। নির্বাচনের একটা গুরুত্ব বহন করে। আমি এই নির্বাচনে শতভাগ আশাবাদী আমি নির্বাচিত হব। নির্বাচন নিয়ে প্রায় একই সুরে বললেন ধানের শীষের প্রার্থী কামাল উদ্দিন চৌধুরী। যার ভোট, যার পছন্দ যাকে তাকেই দেখ। জয় বিজয় আল্লাহর হাতে। যে সুন্দর ভোট হচ্ছে, এখানে বিজয় হলেও ভালো, পরাজিত হলেও আমরা এটাকে সুন্দরভাবে মেনে নেব। নির্ধারিত সময়ের পরও লাইনে ছিল ভোটার। সকাল 8টা থেকে বেলা 4টা পর্যন্ত ভোট গ্রহণের নিয়ম থাকলেও সারিবদ্ধ ভোটারের উপস্থিতির কারণে সন্ধ্যার আগ মুহূর্ত পর্যন্ত ভোট নিতে হলো এসব ভোটারের। ভোট শেষে উল্লাস করতে থাকেন বিভিন্ন প্রার্থীর সমর্থকরা। সবাইকে নিয়ে একসাথে কাজ করার কথা জানান বিজয়ী মেয়র। মাদক সহ বিভিন্ন অনিয়মের সাথে জড়াইছে, তাদেরকে এগুলা থেকে দূরে সরানোর জন্য তাদের চাকরি বাকরির ব্যবস্থা করতে হবে। সন্ধ্যার পর পুরো বসুরহাটে ছড়িয়ে পড়ে বিজয়ী প্রার্থীদের সমর্থকদের উল্লাস। অবশেষে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে শেষ হলো নোয়াখালীর বসুরহাট পৌরসভা নির্বাচন। বিজয়ী হলেন আলোচিত প্রার্থী আব্দুল কাদের মির্জা।
নির্বাচনের আগে অনিয়ম, দুর্নীতি আর দুঃশাসনের বিরুদ্ধে তার অবস্থানের যে কথাটি বলছিলেন, বিজয়ী হয়েও একই কথা বললেন তিনি। সিকান্দার রেমান, বাংলাভিশন, বসুরহাট, নোয়াখালী। দর্শক, এই মুহূর্তে নোয়াখালীর বসুরহাটে রয়েছে সিনিয়র রিপোর্টার সিকান্দার রেমান। সেখানকার সবশেষ তথ্য জানতে যুক্ত হচ্ছি তার সাথে। রেমান, ফলাফল ঘোষণার পর প্রার্থীরা কে কি বলেছেন, আর এই মুহূর্তে বসুরহাটের পরিবেশ কেমন দেখছেন আপনি? বিপাশা, আপনাকে ধন্যবাদ। বিপাশা, আসলে পরিবেশ বলতে আমরা লক্ষ্য করেছি সেটি হচ্ছে যে বিজয়ী হওয়ার আগ থেকেই কিন্তু আমরা দেখেছি আওয়ামী লীগের যে বসুরহাট কার্যালয় আছে সেখানে নেতাকর্মীদের ভিড়, এবং যখন বেসরকারিভাবে নির্বাচিত হলেন আব্দুল কাদের মির্জা, তারপর থেকে কিন্তু আমরা দেখছি এখানে বিভিন্ন পর্যায়ে নেতাকর্মীরা আসছেন এবং শুভেচ্ছা জানাচ্ছেন নতুন মেয়রকে, এবং মেয়রও তাদেরকে আশ্বস্ত করছেন যাতে তার যে অবস্থান, দুর্নীতি দুঃশাসনের বিরুদ্ধে তার অবস্থান, সেটি অব্যাহত থাকবে। আমরা এখন সরাসরি নতুন নির্বাচিত মেয়রের কাছ থেকে জানবো তার অনুভূতি। শুনেন, আসলে আমাদের উন্নয়ন এবং করোনাকালীন সময়ে আমি মানুষের পাশে পাহাড়ের মতো ছিলাম। তারা এজন্য আমাকে ভালোবাসে, তার প্রতিদান আমাকে দিয়েছে। আমি তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই, ভোটারদেরকে, এবং বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে মানুষ আমাকে অনুপ্রাণিত করেছে এবারে নির্বাচনে। আমি তাদেরকেও ধন্যবাদ জানাই। আর নির্বাচনের সাথে যারা সম্পৃক্ত ছিল, আপনারা মিডিয়া সহ যারা আমাকে সহযোগিতা করেছেন, আর দেশ বিদেশে মূলত আপনাদের সহযোগিতার কারণে আমি প্রকাশটা আমার হয়েছে, এটা সত্য। এজন্য আমি আন্তরিকভাবে আপনাদের কাছে কৃতজ্ঞ। আমার কথাগুলো আমি পৌঁছাইতে পারছি, এটা আমার দীর্ঘদিনের আমার কষ্টের কথাগুলো আমি বলেছি। জি, শুনছিলেন তিনি আসলে এই যে কথাগুলো বলছিলেন নির্বাচনের আগে, সেগুলি তিনি তার কষ্ট থেকে বলেছেন, এবং তিনি জানিয়েছেন নির্বাচিত হওয়ার পরই যে এই যে তার কথাগুলো, অর্থাৎ দুর্নীতি, দুঃশাসন, অপরাজনীতি, মাদক, সন্ত্রাসের বিরুদ্ধে তার যে বক্তব্য, সেগুলি তিনি অব্যাহত রাখবেন, এবং তিনি চান যাতে বসুরহাটকে মডেল হিসেবে ধরে সারা বাংলাদেশের সব জায়গাতেই দুর্নীতি, দুঃশাসন এবং মাদকমুক্ত সমাজ ব্যবস্থা গড়ে ওঠে। এই হচ্ছে বসুরহাট নির্বাচনের পরবর্তী সবশেষ অবস্থা। বিপাশা। রেমান, আপনাকে ধন্যবাদ। দর্শক, নোয়াখালীর বসুরহাট থেকে যুক্ত হয়েছিলেন সিনিয়র রিপোর্টার সিকান্দার রেমান। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, দেশের ভোটের সংস্কৃতি নিয়ে বিএনপির মিথ্যাচারে জবাব দিয়েছে নোয়াখালীর বসুরহাট পৌরসভার ভোটাররা। দ্বিতীয় ধাপের পৌরসভা নির্বাচন পরবর্তী তাৎক্ষণিক ব্রিফিংয়ে তিনি কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, বসুরহাটের বিএনপির প্রার্থীও সেখানে অবাধ ও সুষ্ঠু নির্বাচন হয়েছে বলে গণমাধ্যমকে জানিয়েছেন। তাই অন্ধকারে ঢিল না ছুড়ে বিএনপি মহাসচিবকে নিজ দলের প্রার্থীর কথা অনুধাবনের আহ্বান জানান। বলেন, শান্তিপূর্ণ পরিবেশে ভোটারদের ব্যাপক অংশগ্রহণ ও উৎসব আমেজে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে নির্বাচন নিয়ে সব মিথ্যাচারে জবাব দিয়েছে জনগণ। বিএনপি উদ্দেশ্যমূলকভাবে বিরোধিতা করলেও দেশের জনগণ অত্যন্ত সাবলীলভাবে ইভিএমে ভোট প্রদান করেছে। ডিজিটাল প্রযুক্তি ব্যবহারে জনগণ অভ্যস্ত হয়ে উঠলেও বিএনপির মানসিকতা এখনো অ্যানালগ রয়ে গেছে বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের। দেশের ভোটের সংস্কৃতি নিয়ে বিএনপির মিথ্যাচারে জবাব দিয়েছে বসুরহাট পৌরসভার ভোটারগণ। দেশে নির্বাচন ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করা যে অপপ্রয়াস আপনারা চালিয়ে যাচ্ছেন, তা কিন্তু হালে পানি পাচ্ছে না। জনগণ এখন আর ফখরুল সাহেবদের মিথ্যাচারে বিশ্বাস করে না। বসুরহাটে যে নির্বাচন হয়েছে, এমন নির্বাচনই চান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই নির্বাচনকে অনেকে স্বচ্ছতার জন্য বসুরহাট মডেল হিসাবে ইতিমধ্যেই আখ্যা দিয়েছেন। শেখ হাসিনা সরকার। বিএনপি নেতাদের অভিযোগ, জনগণ পৌর নির্বাচনে ভোট দিতে পারেনি, গায়ের জোরে ভোট কেড়ে নেওয়া হয়েছে। নির্বাচনে কে জিতবে তা সরকারি দল ঠিক করে দেয় এবং নির্বাচন কমিশন তা প্রকাশ করে বলে মন্তব্য করেন। গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত হয় বিএনপির স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন কমিটির সভা। এতে কমিটির আহ্বায়ক ডক্টর খন্দকার মোশাররফ হোসেন অভিযোগ করেন, অন্যান্য নির্বাচনের মতো পৌর নির্বাচনেও জনগণের ভোটাধিকার কেড়ে নেওয়া হচ্ছে। বিএনপির নেতাকর্মীদের
মামলা হামলা ও নির্যাতন করে নির্বাচনী এলাকা ছাড়া করা হয়েছে। এজেন্টদের কেন্দ্রে ঢুকতে দেওয়া হয়নি। নির্বাচন কমিশনে অভিযোগ জানানো হলেও তারা কোনো ব্যবস্থা নেয়নি। পৌর নির্বাচনগুলোতে জনগণ ভোট দিতে পারছে না, ঠিক বিগত সংসদ নির্বাচনে যাওয়া হয়েছে। এই একই ধারাবাহিকতায় জনগণের ভোট দেওয়ার কোনো সুযোগ নাই। আমাদের নেতা কর্মীদেরকে আগে থেকেই বাড়ি ছাড়া করা হচ্ছে, যা এজেন্টদেরকে সেন্টারে দিতে যাচ্ছে না, একতরফাভাবে গায়ের জোরে সব দিয়ে যাচ্ছে। আপনারা দেখছেন অনেক জায়গায় আমাদের প্রার্থীরা প্রত্যাহার করতে বাধ্য হয়েছে। এদিকে শনিবার সকালে কুড়িগ্রাম প্রেস ক্লাবে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেন, বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থা মুমূর্ষু অবস্থায় রয়েছে। সরকার ও নির্বাচন কমিশন মিলে নির্বাচনী প্রক্রিয়াকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দিচ্ছে। নির্বাচন কমিশনটা এখন পরিণত হয়েছে এটা শেখ হাসিনার রাবার স্ট্যাম্পে, অর্থাৎ যত অবৈধ ফলাফল সেই ফলাফলকে বৈধতা দেওয়ার জন্য একটা সিলমোহর হিসাবে, একটা সিল হিসাবে কাজ করছে নির্বাচন কমিশন KM নুরুল হুদার নেতৃত্বে। জনগণের ভোটাধিকার হরণ করে এবং সব প্রতিষ্ঠান ধ্বংস করে সরকার দেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করছে বলে মন্তব্য করেন রুহুল কবির রিজভী। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, ঢাকা। সিটি কর্পোরেশন নির্বাচনের প্রচারণায় মুখর বন্দরনগরী চট্টগ্রাম। পোস্টারে ছেয়ে গেছে পুরো শহর। সকাল থেকে গভীর রাত পর্যন্ত ভোটের মাঠ চষে বেড়াচ্ছেন মেয়র প্রার্থীরা। নগরীর কাজীর দেউরি এলাকায় গণসংযোগ করেন বিএনপি প্রার্থী ডাক্তার সাদাত হোসেন। এ সময় তিনি নির্বাচনী সহিংসতা রোধে, অবৈধ অস্ত্র উদ্ধার ও তালিকাভুক্ত সন্ত্রাসীদের গ্রেফতারের দাবি জানান। নির্বাচিত হলে শহরে জলাবদ্ধতা নিরসনের পাশাপাশি চট্টগ্রামকে একটি বাসযোগ্য শহর হিসেবে গড়ে তুলতে কাজ করবেন বলেও জানান তিনি। নগরীর টেরিবাজার এলাকায় গণসংযোগ করেন আওয়ামী লীগের প্রার্থী রেজাউল করিম চৌধুরী। তিনি বলেন, যে কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড মোকাবেলায় আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক রয়েছে। নির্বাচিত হলে চট্টগ্রামকে একটি পরিকল্পিত শহর হিসেবে গড়ে তুলবেন বলেও জানান তিনি। অপরাধী তো আর উচ্ছেদ হয়ে যায়নি। যে সমস্ত অপরাধীর হাতে অবৈধ অস্ত্র আছে সেগুলোর ব্যাপারে আমি আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর থেকে কঠোরতম হওয়ার আহ্বান জানাচ্ছি। কাট্টলি একজন সহ 3 জন খুন হয়েছে, তাই আপনারা সহজে অনুমান করতে পারছেন পরিবেশের অবস্থা। কাজে এই যে একটা ক্ষেত্র তৈরি করা নির্বাচনের, এই ক্ষেত্র ইসিকে তৈরি করতে হবে এবং প্রশাসনকে তৈরি করতে হবে। কিন্তু আজকে পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি ইসি প্রশাসন এটা করতে কমপ্লিটলি ব্যর্থ হয়েছে। বিরোধী জোটের নেতাদের অভিযোগ, ধীরে ধীরে অন্ধকার যুগে প্রবেশ করেছে দেশ। এ অবস্থা থেকে উত্তরণ ও মানুষের ভোটাধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হয়ে রাজপথে নামার আহ্বান জানিয়েছেন তারা। দুপুরে রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ কল্যাণ পার্টির দোয়া অনুষ্ঠানে বক্তারা অভিযোগ করেন, দেশকে পুরোপুরি পুলিশি রাষ্ট্রে পরিণত করেছে সরকার। বাংলাদেশের কল্যাণ পার্টির এই আয়োজনের উদ্দেশ্য 2021 সালে দেশের সমৃদ্ধি কামনায় দোয়া মাহফিল। তবে বিষয়বস্তুকে ছাপিয়ে বক্তাদের কণ্ঠে উঠে আসে সরকারের বিভিন্ন কার্যক্রমের সমালোচনা। তাদের অভিযোগ, মুক্তিযুদ্ধের চেতনার অপব্যবহার করছে আওয়ামী লীগ নেতারা। যে অত্যাচারের তীব্রতা চালিয়েছেন সেটা চালানো হবে না আপনার উপরে, আপনি সুষ্ঠু বিচার পাবেন। অন্তত এই একটা শর্ত হলো আমরা সবাই যেন রাস্তায় নামতে পারি। এইভাবে একটা দেশ চলতে পারে না। যে যে দল করেন, দলের যে শক্তি আছে, এগুলো সবাই মিললে এই সরকার পতন ঘটতে 24 ঘন্টা সময় লাগবে না। অনুষ্ঠানে বিএনপির ভাইস চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ অভিযোগ করেন, দেশ থেকে গণতন্ত্রকে মুছে দিতে চাইছে সরকার। আমরা ভোটাধিকার চাই, মানবিক অধিকার চাই, সাম্য চাই, মানবিক মর্যাদা চাই, ন্যায় বিচার চাই। আমরা সবাই মিলে এটা কেউ আমাদেরকে দিবে না, উত্তর দিক থেকেও দেবে না, দক্ষিণ দিক থেকেও দেবে না, কোনো দিক থেকে দেবে না। এটা একমাত্র আমরা রাজপথে নেমে আদায় করতে হবে। কল্যাণ পার্টির চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সৈয়দ মোহাম্মদ ইব্রাহিমের সভাপতিত্বে অনুষ্ঠানে অংশ নেন 20 দলীয় জোটের নেতাসহ অনেকে। সৈকত সাদিক, বাংলা ভিশন, ঢাকা। এনআরবি গ্লোবাল ব্যাংক ও রিলায়েন্স ফাইন্যান্স লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক PK হালদারের সঙ্গে বিদেশে অর্থ পাচারে সহযোগিতা করেছেন আরও 83 জন। এসব অর্থ পাচার হয়েছে সিঙ্গাপুর, কানাডা ও ভারতে। শনিবার হাইকোর্টে এ সংক্রান্ত একটি প্রতিবেদন দিয়েছে বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট।
অন্যদিকে গত সোমবার দুদকের জব্দ করা ৭৬৯ কোটি টাকার বিষয়ে পিকে হালদারের সহযোগী বাসুদেব ব্যানার্জি ও পাপিয়া ব্যানার্জিকে জিজ্ঞাসাবাদের কথা থাকলেও দুদকে হাজির হননি কেউ। কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী সব মিলে ১০,২০০ কোটি টাকার দুর্নীতি হয়েছে। এর মধ্যে পিকে হালদারের ৪০টি ব্যক্তিগত ব্যাংক হিসাবে ঋণ নেওয়া ছাড়াও তার মা লীলাবতী হালদারের ৩টি ব্যাংক অ্যাকাউন্টে ১৬০ কোটি টাকা জমা হয়। একইভাবে স্বজনদের বিভিন্ন কোম্পানির নামে করা এনআরবি গ্লোবাল ব্যাংকের সাবেক এমডি পিকে হালদার ও তার সহযোগীতে ১৭টি ভুয়া কোম্পানিতে থাকা ৫৮টি ব্যাংক হিসাবে অস্বাভাবিক লেনদেন হয়। করোনায় দেশে একদিনে আরও ২১ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ১৩ জন পুরুষ ও ৮ জন নারী। এ নিয়ে মোট মৃতের সংখ্যা ৭,৮৮৩ জন। শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৪ ঘন্টায় ১২,২১৫টি নমুনা পরীক্ষায় ৫৭৮ জনের করোনা শনাক্ত হয়। এ নিয়ে মোট করোনা শনাক্ত হল ৫,২৭,০৬৩ জনের। গত একদিনে সুস্থ হয়েছেন ৬৩৩ জন। এ পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়েছেন ৪,৭১,৭৫৬ জন। ২৪ ঘন্টায় করোনা শনাক্তের হার ৪.৭৩, সুস্থতার হার ৮৯.৫১ এবং মৃত্যুর হার ১.৪৯%। স্বাস্থ্য সচিব মোহাম্মদ আব্দুল মান্নান জানিয়েছেন, ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে সরকার বিনামূল্যে করোনার টিকা দিতে চায়। গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল ঘুরে দেখার সময় সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। বেসরকারি খাতে কিভাবে টিকা দেওয়া হবে তাও সরকার থেকে নির্ধারণ করে দেওয়া হবে বলেও জানান স্বাস্থ্য সচিব। ট্রেনিংয়ের জায়গাগুলো আমাদের মাঠ পর্যায়ে সিভিল সার্জন মহোদয় থেকে শুরু করে যারা সকলে এটার সাথে ইনভলভ। আমাদের যেহেতু পূর্ব অভিজ্ঞতা অনেকের চেয়ে বেশি, আমরা খুবই সুন্দরভাবে আশাবাদী আমি যে সারা দেশে এটা আমরা শুরু করতে পারবো এবং যথাযথভাবে সম্পন্নও করতে পারবো। বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই কমিশনার বিক্রম কে দোরাইস্বামী জানিয়েছেন, খুব শিগগিরই ভারত থেকে করোনার টিকা বাংলাদেশে আসছে। সন্ধ্যায় জাতীয় জাদুঘর মিলনায়তনে ১৯তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব উদ্বোধন শেষে তিনি তথ্য জানান। ভারত থেকে এ মাসে করোনা টিকার আসার কথা থাকলেও কবে নাগাদ আসবে সেটা স্পষ্ট করেননি ভারতীয় হাই কমিশনার। তিনি বলেন, এ বিষয়টি তারা গণমাধ্যমকে নয়, সরকারের কাছে তুলে ধরবে। প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশকে টিকা দেওয়ার ব্যাপারে আগের অবস্থানই রয়েছে। টিকার দামের ব্যাপারেও কোনো মন্তব্য করেননি ভারতীয় হাই কমিশনার। The exact schedule we will communicate to your government first, but that's being done. The government has priority first. The government has to have the arrangements in place first. So as soon as the government indicates that everything is ready, we'll work to delivery. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক জানিয়েছেন, করোনা ভ্যাকসিন সংক্রান্ত অনলাইন রেজিস্ট্রেশনের সুরক্ষা অ্যাপটি সম্পূর্ণ বিনামূল্যে তৈরি হয়েছে আর চালু হবে আগামী ৭ দিনের মধ্যে। সকালে রাজধানীর আইসিটি ভবনে এক সংবাদ সম্মেলনে তিনি জানান, করোনা ভ্যাকসিনের জন্য অ্যাপটি বিনামূল্যে বানিয়ে দিচ্ছে আইসিটি বিভাগ। এটা ব্যবহার ও রক্ষণাবেক্ষণ করবে স্বাস্থ্য মন্ত্রণালয় ও নির্বাচন কমিশন। অ্যাপটি বানাতে ৯০ কোটি টাকা খরচের যে অভিযোগ উঠেছে তার জবাব দেবে স্বাস্থ্য মন্ত্রণালয় ও নির্বাচন কমিশন। আইসিটি বিভাগ কোনো টাকা নিচ্ছে না। তিনি জানান, স্মার্টফোনের পাশাপাশি ল্যাপটপ বা ডেস্কটপেও রেজিস্ট্রেশন করা যাবে, আবার ইউনিয়ন ডিজিটাল সেন্টারে গিয়েও রেজিস্ট্রেশন করা যাবে। জুনায়েদ আহমেদ পলক জানান, গত এক যুগে আইসিটি খাতে ব্যাপক উন্নয়ন হয়েছে। সরকারের নীতি সহায়তার কারণে এ খাতে রপ্তানি দাঁড়িয়েছে $1 বিলিয়ন। মানে যেভাবে করে বিভিন্ন সমালোচনা এসছে সেটা হচ্ছে যে এই অ্যাপ্লিকেশন তৈরি করতে ৯০ টাকা খরচ হচ্ছে, ৯০ কোটি টাকার এটা তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগ তৈরি করছে। এটা এমনভাবে সোশ্যাল মিডিয়াতে মানে মানুষের কাছে আমরা বিব্রত হয়েছি যে আমাদের যারা ডেভেলপাররা দিনরাত শ্রম দিচ্ছে তারাও তো কষ্ট পাচ্ছে যে তারা বিনা পয়সায় শ্রমটা দিয়ে কেন এই ধরনের অভিযোগটা নেবে। সেই কারণে আমি এটা ক্লিয়ার করেছি, এই সফটওয়্যার প্ল্যাটফর্ম অ্যাপ্লিকেশন তৈরিতে কোনো খরচ নাই, কিন্তু অন্যান্য আরও যারা যুক্ত আছে স্বাস্থ্য মন্ত্রণালয়, MIS, আপনার ইলেকশন কমিশন, সেই বিষয়গুলো কিন্তু আমরা কোনো দায়িত্ব বা আমরা কোনো মানে তথ্য আমরা দিতে পারবো না। বাণিজ্যমন্ত্রী টিপু মুর্শি বলেছেন, কোভিডের দ্বিতীয় ঢেউয়ে পোশাক শ্রমিক ছাঁটাই ঠিক হবে না। শ্রমিকদের উপর চাপ না বাড়াতেও মালিকদের প্রতি আহ্বান জানান তিনি। অন্যদিকে বিজিএমইএ সভাপতি ডক্টর রুবানা হক বলেছেন, সুনির্দিষ্ট তথ্য না দিয়েই শ্রমিক ছাঁটাইয়ের ঢালাও অভিযোগ করা হচ্ছে। পোশাক খাত নিয়ে এক ভার্চুয়াল আলোচনার আয়োজন করে সেন্টার ফর পলিসি ডায়ালগ CPD। এতে যুক্ত হয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, সংকটের মধ্য দিয়ে চলছে
পোশাক শিল্প। এ সময় শ্রমিক নেতারা অভিযোগ করেন, শ্রমিকরা বেশ চাপের মধ্যে রয়েছে। তবে শ্রমিক নেতাদের সাথে ভিন্ন মত পোষণ করে বিজিএমইএ সভাপতি ডক্টর রুবানা হক বলেছেন, সুনির্দিষ্ট তথ্য না দিয়ে শ্রমিক ছাঁটাইয়ের ঢালা অভিযোগ করা হচ্ছে। কোভিডের সময়ও দেশে পোশাকের রফতানি কমলেও চীনে বেড়েছে। পণ্যের বহুমুখীকরণের মাধ্যমে পোশাক খাতকে সুরক্ষিত করতে হবে বলে মনে করছে সিপিডি। স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম বলেছেন, রাজধানীর জলাবদ্ধতা নিরসনে ড্রেনেজ ব্যবস্থাপনার কর্মপরিকল্পনা ঠিক করতে 2 সিটি কর্পোরেশনকে নিয়ে আগামী সপ্তাহে বৈঠক করবে মন্ত্রণালয়। শনিবার ঢাকা ওয়াসার বিল কালেকশন অ্যাওয়ার্ড অনুষ্ঠানে মন্ত্রী বলেন, নগরীর পানি নিষ্কাশনের কাজ সিটি কর্পোরেশন ভালো করবে। দায়িত্ব হস্তান্তরের পর থেকে মন্ত্রণালয়ের নির্দেশনায় তারা এরই মধ্যে কাজও শুরু করেছে। এ বিষয়ে 2 মেয়রের পরিকল্পনা জেনে মন্ত্রণালয়ের পক্ষ থেকে কর্মপরিকল্পনা ঠিক করে দেওয়া হবে। জলাবদ্ধতা নিরসনে ড্রেনেজ ব্যবস্থাপনার দায়িত্ব 2 সিটিকে দেওয়ায় মেয়ররা নগরবাসীকে এই সমস্যা থেকে মুক্তি দিতে পারবেন বলে আশা করেন মন্ত্রী। ঢাকা মহানগরীকে আধুনিক ও বাসযোগ্য করতে যা যা করা দরকার তাই করা হবে বলে মন্তব্য করেন মন্ত্রী। দেশকে কাঙ্ক্ষিত লক্ষ্যে নিতে হলে প্রত্যেকের দায়িত্ব সততা ও নিষ্ঠার সাথে পালনের উপর জোর দেন তাজুল ইসলাম। অনুষ্ঠানে সরকারি বেসরকারি 37টি ব্যাংককে বিল কালেকশন অ্যাওয়ার্ড দেওয়া হয়। মুজিব শতবর্ষ উপলক্ষে ডেইলি ইন্ডাস্ট্রির আয়োজনে ও গ্লোবাল ইকোনমিস্ট ফোরামের সহযোগিতায় অনুষ্ঠিত হল বঙ্গবন্ধু ব্যাংকিং নীতির শীর্ষক আলোচনা সভা এবং ডেইলি ইন্ডাস্ট্রি বেস্ট রেটেড ব্যাংক অ্যাওয়ার্ড 2020। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রী কার্যালয়ের সচিব ও পিপিপির প্রধান নির্বাহী কর্মকর্তা সুলতানা আফরোজ, বিশিষ্ট ব্যাংকার হেলাল আহমেদ চৌধুরী ও ডেইলি ইন্ডাস্ট্রির উপদেষ্টা আনোয়ারুল করিম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডেইলি ইন্ডাস্ট্রির সম্পাদক ইনায়েত করিম। এবছর ডেইলি ইন্ডাস্ট্রি বেস্ট রেটেড ব্যাংক অ্যাওয়ার্ড মনোনীত হয় পূবালী ব্যাংক। পরিকল্পনা মন্ত্রীর হাত থেকে সেরা ব্যাংক অ্যাওয়ার্ড নেন পূবালী ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও চিফ অপারেটিং অফিসার মোহাম্মদ আলী। সংবাদ শেষ করব বিআরবি কেবলস শিরোনামগুলো আরও একবার জানিয়ে। সহিংসতা উত্তাপে ভোট হলো 60 পৌরসভায়, বেশিরভাগই জয়ী আওয়ামী লীগের প্রার্থীরা। সুষ্ঠু হয়েছে নির্বাচন, দাবি ইসি সচিবের, দ্বিমত মাহবুব তালুকদারের। বিএনপির মিথ্যাচারে জবাব দিয়েছে বসুরহাটের জনগণ, বলেছেন ওবায়দুল কাদের। পৌর নির্বাচনেও কারচুপির অভিযোগ খন্দকার মোশাররফের। ভারত, সিঙ্গাপুর ও কানাডায় অর্থ পাচার করেছেন পিকে হালদার, জড়িত 83 জনের পরিচয় মিলেছে। হাইকোর্টে বিএফআইইউ এর প্রতিবেদন। ফেব্রুয়ারি প্রথম সপ্তাহে বিনামূল্যে টিকা দিতে চায় সরকার, বলেছেন স্বাস্থ্য সচিব। শিগগিরই আসছে টিকা, জানালেন ভারতের হাই কমিশনার। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে 18 সদস্যের দল ঘোষণা। ফিরেছেন সাকিব, নতুন মুখ 3 জন। 20 জানুয়ারি শুরু সিরিজ। এই ছিল এখনকার মতো, পরের সংবাদ রাত 10:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে লগ ইন করুন facebook.com/বাংলাভিশনে, সাবস্ক্রাইব করুন youtube.com/বাংলাভিশন নিউজ। সঙ্গে থাকায় ধন্যবাদ।